আচ্ছা, আপনি কি বাটারফ্লাই ইফেক্টের সাথে শেখ হাসিনার পতনের কোনো সাদৃশ্য খুঁজে পাচ্ছেন? কিন্তু বলুন তো কি এই বাটারফ্লাই ইফেক্ট? চলুন একটা ভিডিও ক্লিপ দেখে আসি। কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। এর পরের ইতিহাস তো সবারই জানা। হাসিনার পতনের সূত্রপাত যে সাংবাদিকের উদ্ভট প্রশ্নের উত্তর দিতে গিয়েই ঘটেছে, সেটা নিশ্চয়ই এতক্ষণে কারোরই বোঝার বাকি নেই। সাংবাদিক ভাই যদি সেদিন শেখ হাসিনাকে এই প্রশ্নটি না করতেন, শেখ হাসিনাও যদি প্রশ্নের উত্তর সবকিছু ভেবে চিন্তেই দিতেন, তাহলে এত কিছু হয়তোবা ঘটতই না। মোদ্দা কথা, ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা বা জিনিসের আবির্ভাব বা পরিবর্তন কখনো কখনো বড় ধরনের প্রভাব ফেলে, আর এটাকেই বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। সুপ্রিয় দর্শক, চলুন ওয়াইল্ডোলজি বাংলার এই পর্বে বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর ১৩৯তম অধিবেশনে গণিতবিদ এবং আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স একটি বিশেষ প্রশ্নের উত্থাপন করেছিলেন। প্রশ্নটি ছিল এমন যে, ব্রাজিলে যদি কোনো একটি প্রজাপতি তার ডানা ঝাপটায়, তবে কি সেই ডানা ঝাপটানোর সুবাদে টেক্সাসের টর্নেডো হতে পারে কিনা? প্রশ্নটি শুনে অনেকেই এডওয়ার্ড লরেন্সকে মানসিক বিকারগ্রস্ত সাব্যস্ত করতে পারেন। কারণ প্রথমত, প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে আর যাই হোক টর্নেডো হতে পারে না। দ্বিতীয়ত, যদি টর্নেডো হয়েই থাকে, তবে ব্রাজিলে না হয়ে সেটা টেক্সাসে হবে কি করে? কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা যা জানি তা নাও তো হতে পারে। প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে টর্নেডো হতেও পারে। আসলে এই অদ্ভুত তত্ত্বকেই বাটারফ্লাই ইফেক্ট বা প্রজাপতি প্রভাব বলা হয়ে থাকে। চলুন এই প্রজাপতি প্রভাব বা বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক। এডওয়ার্ড লরেন্সের বাটারফ্লাই ইফেক্ট ধারণার উৎপত্তি। সাধারণত ধারণা করা হয় যেসব ঘটনা পৃথিবীকে বদলে দিতে পারে সেসবের মধ্যে আছে পারমাণবিক বোমা, উন্মাদ রাজনীতিবিদ, বড়সড় ভূমিকম্প অথবা কোনো গণ আন্দোলন। কিন্তু আধুনিক চিন্তাধারার কারণে মানুষ উপলব্ধি করতে পেরেছে যে এসব আসলে তাদের ভুল ধারণা। ক্যাওস থিওরি বা বিশৃঙ্খলা তত্ত্ব অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বা ঘটনার পরিবর্তন সমগ্র পৃথিবীকেই পরিবর্তন করতে পারে। একটি প্রজাপতি যখন আমাজন জঙ্গলে ডানা ঝাপটায়, তখন এর ফলে বাকি অর্ধেক ইউরোপে তখন ঝড়ও হতে পারে। সাধারণত বিস্ময়কর, অরৈখিক এবং অনিশ্চিত ঘটনাসমূহের বিজ্ঞানকে বলা হয়ে থাকে ক্যাওস বা বিশৃঙ্খলার বিজ্ঞান। বিজ্ঞানের অন্য সব শাখা সাধারণত সরলরৈখিক, গণিত নির্ভর এবং নির্দিষ্ট ফলাফল প্রাপ্তির ঘটনা নিয়ে কাজ করে, যেমন তড়িৎ বিজ্ঞান, মহাকর্ষ কিংবা রাসায়নিক বিক্রিয়া। এসব ক্ষেত্রে একটি নির্দিষ্ট মান কিংবা নির্দিষ্ট শর্তাবলীর জন্য যে মান পাওয়া যাবে তা গণনা করে বের করা সম্ভব। কিন্তু বিশৃঙ্খলা তত্ত্বে সাধারণত যেসব ঘটনার সঠিক ভবিষ্যৎবাণী করা যায় না সেসব ঘটনাই বর্ণনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেয়ার মার্কেট, আবহাওয়া, মানুষের মনস্তত্ত্ব, ব্যবসা ইত্যাদি, যেসব সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। যদিও প্রজাপতির পাখা ঝাপটানো নিয়ে লরেন্স তার এই প্রশ্নে আসলে এটা বোঝাতে চাননি যে আসলেই প্রজাপতি ডানা ঝাপটালে আরেক স্থানে টর্নেডো হয়, বরং তিনি তার অদ্ভুত প্রশ্নের মাধ্যমে এটাই দেখাতে চেয়েছিলেন যে কোনো বৃহৎ এবং জটিল সিস্টেমের ক্ষুদ্র পরিবর্তনের কারণে সিস্টেমের বৈশিষ্ট্য কতখানি বদলে যেতে পারে। তিনি আবহাওয়ার পূর্বাভাস গণনা করার জন্য এই নতুন তত্ত্ব কাজে লাগান। লরেন্স আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য প্রাথমিক শর্ত হিসেবে একটি গাণিতিক মান ব্যবহার করেন, যার মান 0.506। এই মান আসলে আরও একটু বিস্তৃত ছিল, অর্থাৎ দশমিকের পরে আরও অঙ্ক ছিল। এর মান ছিল 0.506127। তিনি যখন দশমিকের পরে 6 অঙ্ক নিয়ে গণনা করলেন তখন একটি মান আসলো, কিন্তু যখন দশমিকের পরে 3 অঙ্ক নিয়ে গণনা করলেন সেই ফলাফল ছিল পূর্বের ফলাফলের থেকে অনেকখানি আলাদা। অথচ শুধু দশমিকের পরে কেবল 3 অঙ্কই বাদ দেওয়া হয়েছিল, কিন্তু ফলাফলে দেখা যায় অনেক পরিবর্তন। এভাবে তিনি কম্পিউটার প্রোগ্রামে প্রায় 12টি মান প্রদান করেন। এর থেকে লরেন্স এই সিদ্ধান্তে উপনীত হন যে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে মানের সামান্য পরিবর্তনের জন্য এর উপর যে প্রভাব পড়ে সেটি মোটেও সামান্য নয়, বরং ব্যাপক।
এভাবেই জন্ম নিল বাটারফ্লাই ইফেক্ট নামক বিশৃঙ্খলা তত্ত্ব। তবে এই প্রভাবকে বাটারফ্লাই ইফেক্ট বা প্রজাপতি প্রভাব বলার পিছনে আরও একটি কারণ আছে। লরেন্স যখন তার এই আবহাওয়ার পূর্বাভাস মডেল নিয়ে কাজ করছিলেন, তখন আবহাওয়ার বিভিন্ন প্রভাবক যেমন তাপমাত্রা, বাতাসের গতি বা আর্দ্রতার অনেকগুলো মান ব্যবহার করেছিলেন, সেটা আগেই বলা হয়েছে। তো তিনি দেখলেন তিনি প্রতিবারই আলাদা আলাদা ফল পাচ্ছেন, কিছুতেই তিনি একটি নির্দিষ্ট ফলাফল আবার তৈরি করতে পারছেন না। তিনি বিভিন্ন প্রভাবকের মানও একটু হেরফের করে দেখলেন, কিন্তু প্রতিবারই ভিন্ন ফলাফল আসতে থাকে। তার ব্যবহৃত এসব মানকে গ্রাফে বসালে এমন একটি গ্রাফ পাওয়া যায় যা দেখতে অনেকটা প্রজাপতির মতো। এই কারণেই তার এই তত্ত্বের সাথে প্রজাপতির নাম জুড়ে গেছে। আপনি জেনে অবাক হবেন, বাটারফ্লাই ইফেক্ট নিয়ে প্রচলিত আছে কিছু ঐতিহাসিক ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ। জাপানের নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনার ভয়াবহতা জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আসল ঘটনা হচ্ছে যে মার্কিন পাইলটদের নাগাসাকিতে সেদিন পারমাণবিক বোমা ফেলার কথা ছিলই না। তাদের লক্ষ্য ছিল জাপানের আরেকটি শহর কুরাকো। কুরাকোর সামরিক অস্ত্র ঘাঁটিই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু যখন মার্কিন বোমারু বিমান কুরাকো শহরে বোমা ফেলার উদ্দেশ্যে উড়ল, তখন কুরাকোর আকাশে ছিল মেঘ। পাইলটেরা এই মেঘ ভেদ করে অস্ত্রঘাতী কোনোভাবেই দেখতে পেলেন না। তারা 3 বার চেষ্টা করলেন টার্গেটে আঘাত হানার, কিন্তু শুধুমাত্র মেঘের কারণে সেটা সম্ভব হলো না। ফলে মার্কিন পাইলটরা সিদ্ধান্ত নিলেন নাগাসাকিতে বোমা ফেলার, এবং সেটাই করা হলো। এই সামান্য মেঘের কারণেই কুরাকো শহর এই ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল। অপরদিকে এই সামান্য মেঘের কারণে নাগাসাকি মার্কিন পাইলটদের টার্গেট না হয়েও ধ্বংস হয়ে গেল। কুরাকো শহরকে তাই বলা হয় জাপানের সৌভাগ্যবান শহর। এই যে সামান্য মেঘের কারণে 2 শহরের অবস্থা 2 রকম হলো, অথচ এরকম হওয়ার কথা তো ছিল না। এখানেও কিন্তু এই বাটারফ্লাই ইফেক্ট দেখা যাচ্ছে। বাটারফ্লাই ইফেক্ট নিয়ে প্রচলিত আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্ট কর্তৃক অ্যাডলফ হিটলারের আবেদন প্রত্যাখ্যান। অ্যাডলফ হিটলারের নাম শোনেনি বা তার সম্পর্কে জানে না এমন মানুষও আসলে পাওয়া অসম্ভব। কিন্তু হিটলার কখনোই হিটলার হতেন না যদি না ফাইন আর্ট একাডেমি তার আবেদনপত্র প্রত্যাখ্যান করত। হিটলার যখন ফাইন আর্ট একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন, তখন তাকে সেখান থেকে প্রত্যাখ্যান করা হলো, একবার নয়, দুবার। তার এই আবেদন প্রত্যাখ্যান করেছিলেন একাডেমির একজন ইহুদি অধ্যাপক। যদি হিটলারকে দ্বিতীয়বারেও একাডেমিতে গ্রহণ করা হতো, তাহলেও আজ হিটলার সবার কাছে একজন স্বৈরাচারী হিটলার হিসেবে পরিচিত না হয়ে একজন শিল্পী হিসেবে পরিচিত হতে পারতেন। ইহুদিদের প্রতি তার পরবর্তীকালের অত্যাচার সকলেরই জানা আছে। এখানেও আছে বাটারফ্লাই ইফেক্টের প্রভাব। সামান্য প্রত্যাখ্যান হিটলারের জীবনের গতিপথই পাল্টে দিল। অতএব এটা বলাই যায়, গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেখ হাসিনার পতনের ঘটনাটিও বাটারফ্লাই ইফেক্টের একটি উল্লেখযোগ্য নিদর্শন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।